স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা বিন্যাস ও সমাবেশ আলোচনা করতেছিলাম, তো এই পর্যায়ে আমরা সমাবেশ নিয়ে আলোচনা করব। আজকে ইতিপূর্বে আমাদের সমাবেশের 3টি পার্ট শেষ হয়ে গেছে। আজকে আমরা সমাবেশের 4র্থ পার্ট তোমাদের জন্য উপস্থাপন করব। তো আজকে আমরা প্রথমেই সমাবেশের যে ম্যাজিকটা সলভ করব। 9 ব্যক্তির একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে? তো তোমাদেরকে বলে রাখি যে আমরা বাস্তবতার নিরিখে বাস্তব জীবনে আমরা কিন্তু অনেকগুলো ভ্রমণে অংশগ্রহণ করি। বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে অথবা কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু গাড়ি ভাড়া করে থাকি। দেখা গেছে যে একাধিক গাড়ি আমাদেরকে অনেক সময় ভাড়া করতে হয়। তো সবগুলো গাড়ির সাইজ কিন্তু সমান না, সবগুলো গাড়িতে কিন্তু একই পরিমাণ প্যাসেঞ্জার বসতে পারে না। তো এখানেও একই কন্ডিশন, 9 জন ব্যক্তি দুটি যানবাহনে ভ্রমণ করবে। দেখো ব্যক্তি 2 জন। যেমন ধরো তুমি এইভাবে চিন্তা করো যে বর্তমানে বাংলাদেশে যে সিএনজির পরিমাণ অনেক বেশি, যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের প্রায় সকল লোকই সিএনজি রিজার্ভ করে যায় যে কোনো জায়গায়। আর উচ্চবিত্তরা তো তারা নিজস্ব হয়তো গাড়ি ব্যবহার করতে পারে চাইলে। তো এখন ধরো তুমি এই যে সিএনজিতে কিন্তু পিছনে এবং সামনে মিলিয়ে 5 জনের বেশি কোনোভাবেই বসা যায় না। তাহলে তোমরা 9 ব্যক্তি যদি কোথাও ঘুরতে যেতে চাও, তাহলে কিন্তু একটা সিএনজি নিয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে দুটো সিএনজি নিতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে মানে দুটো গাড়ির কোনোটাই কিন্তু খালি যাওয়া যাবে না। যখন তুমি দুটো গাড়ি রিজার্ভ করবে, তখন দুটো গাড়ির প্রত্যেকটাতে কিন্তু প্যাসেঞ্জার অবশ্যই থাকতে হবে, সেটা ফুরুক অথবা খালি মানে কিছু সিট ফাঁকা থাকুক, এটা তোমাকে মনে রাখতে হবে। তো এখানে অনেক সময় প্রশ্নের ভিতরে বলে যায় যে কোনো গাড়ি খালি যেতে পারবে না। অর্থাৎ যেমন ধরো এই যে এমন যদি হইতো যে 9 ব্যক্তির একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, একটিতে 9 জন বসতে পারে আর একটিতে 4 জন বসতে পারে। তো এখন 9 জন ব্যক্তির সবাই যদি এক গাড়িতেই বসে, তাহলে তো দ্বিতীয় গাড়ি আর ধরানোর কোনো দরকার নাই। এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় অঙ্কের ভিতরে বলে দেবে কোনো গাড়ি যেন খালি না থাকে, কোনো গাড়ি যেন যাত্রী শূন্য না থাকে। মনে রাখবে, কোনো গাড়ি যেন, শব্দটা হবে কোনো গাড়ি যেন যাত্রী শূন্য না থাকে। তো 9 ব্যক্তির দল দুটি বাহনে ভ্রমণ করবে, একটিতে 7 জনের বেশি বসতে পারবে না আর একটিতে 4 জনের বেশি বসতে পারবে না। তাহলে দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে? তো আসো আমরা দেখি। আমরা কিন্তু গত পার্টে আমরা কিছু গভীর প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। সেই প্রবলেমগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো, তাহলে পূর্বের সমাবেশগুলো আর আজকেরগুলো তুমি অবশ্যই পারবে। আজকেরগুলো কিন্তু অনেক ইজি, যদিও প্রশ্ন থেকে তোমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তো আসো দেখি। ভ্রমণ করবেন 9 জন। প্রথম গাড়িতে 7 জনের বেশি বসতে পারবে না, দ্বিতীয় গাড়িতে 4 জনের বেশি বসতে পারবে না। তো ঠিক আছে, যেহেতু টোটাল 9 জন, আমরা প্রথম গাড়িতে 7 জনকে বসাই দিলাম, তাহলে অবশিষ্ট আছে 2 জন, সেই 2 জন যাবে দ্বিতীয় গাড়িতে। খেয়াল করো তোমরা, টোটাল মানুষ হচ্ছে 9 জন। 9 জন থেকে 7 জনকে আমরা প্রথম গাড়িতে পাঠিয়ে দিলাম, তাহলে অবশিষ্ট 2 জন যাবে দ্বিতীয় গাড়িতে। তো যদি এমন হয় যে না, প্রথম গাড়িতে আমরা 6 জনকে পাঠিয়ে দিলাম, দ্বিতীয় গাড়িতে আমরা তাহলে 3 জনকে পাঠাবো। তো এবার আসো, প্রথম গাড়িতে আমরা 5 জনকে পাঠালাম, যদি প্রথম গাড়িতে, তাহলে অবশিষ্ট 4 জনকে আমরা দ্বিতীয় গাড়িতে পাঠাবো। কিন্তু যদি এমন হয় যে প্রথম গাড়িতে আমরা 8 জনকে পাঠালাম, দ্বিতীয় গাড়িতে আমরা 1 জনকে দেব, তাহলে কিন্তু হবে না, কারণ প্রথম গাড়িতে 7 জনের বেশি কোনোভাবেই বসতে পারবে না। তাইলে এই কন্ডিশনটা গ্রহণযোগ্য নয়, এই অপশানটা আমরা গ্রহণ করতে পারবো না। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে, শর্ত কোনোভাবেই কিন্তু ভায়োলেট করা যাবে না, কারণ আমাদেরকে আগেই বলে দিয়েছে প্রথম গাড়িতে 7 জনের বেশি বসতে পারবে না। তাহলে এই অপশানটা আমরা রাখতে পারবো না। তাহলে এটা ক, এটা খ, এটা গ। এবার আসো তাহলে ক এর ক্ষেত্রে ভ্রমণের উপায়। তাহলে দেখো, প্রথম গাড়িতে যদি 7 জন যায়, দ্বিতীয় গাড়িতে যদি 2 জন যায়, তাহলে আমরা কীভাবে ভ্রমণ করবো? আসো, টোটাল প্যাসেঞ্জার আমাদের আছে 9 জন। দেখো, প্রথম গাড়ি, দ্বিতীয় গাড়ি, প্রথম গাড়ি, দ্বিতীয় গাড়ি। এবার আসো, প্রথম গাড়িতে পাঠিয়ে দিলাম আমরা কয়জন? 7 জন। তাহলে 9 জন থেকে 7 জন চলে গেছে প্রথম গাড়িতে। দেখো, 9 জন থেকে প্রথম গাড়িতে কয়জন গেলো? 7 জন গেলো। তাহলে এটাকে কীভাবে লেখে? 9C7। এখন এখানে প্যাসেঞ্জার অবশিষ্ট আছে কয়জন? 2 জন। তাহলে এই 2 জন যাবে দ্বিতীয় গাড়িতে, তার মানে এটা হবে 2C2। মনে রাখবে, এটা কিন্তু 2C2 হবে। এখানেই হচ্ছে টেকনিক, যে এখানে 9C7, এখানে 2C2 কেন? তুমি একবারে সহজভাবে হিসাব করো। এখানে টোটাল ব্যক্তি ছিল কতজন? 9 জন। 9 জন থেকে এই গাড়িতে কয়জন যাচ্ছে? 7 জন।
তাহলে 9 জন থেকে তো 7 জন এখানে চলে গেছে, তাহলে এখানে অবশিষ্ট ছিল কয়জন? 2 জন। সেই 2 জন কোথায় যাচ্ছে? দ্বিতীয় গাড়িতে যাচ্ছে। তাহলে দ্বিতীয় গাড়িতে 2 জন থেকে 2 জন। এভাবেই এখানে কিন্তু তুমি 9 জন থেকে 2 জন হিসাব করতে পারবা না। এখানে অবশিষ্ট যে 2 জন ছিল সেই 2 জন কিন্তু দ্বিতীয় গাড়িতে চলে গেছে। এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে দুটো গুণ করে দাও। এখন দেখো 9 জন থেকে 7 জন ইন্টু 4 জন থেকে অবশিষ্ট 2 জন, 2 জন থেকে 2 জন। এবার আসো ক্ষয়ের ক্ষেত্রে, দেখো এটা ক্যালকুলেশন করে নিই আমরা। এবার আসো ক্ষয়ের ক্ষেত্রে, দেখো 9 জন থেকে 6 জন, 9 জন থেকে 6 জন 9C6, অবশিষ্ট আছে কয়জন? 3 জন। সেই 3 জন থেকে 3 জন যাবে দ্বিতীয় গাড়িতে, তাহলে ক্যালকুলেশন করলে 84। ঠিক একইভাবে আসো গয়ের ক্ষেত্রে, 9 জন থেকে 5 জন প্রথম গাড়িতে, দেখো অবশিষ্ট 4 জন যাবে দ্বিতীয় গাড়িতে। ক্যালকুলেশন করে 126, এবার এগুলোকে যোগ করে দাও, তাহলে দেখো দলটি 246 উপায়ে ভ্রমণ করতে পারবে। তাহলে আগের আমরা গত পার্টে যে প্রবলেমগুলো সলভ করেছিলাম সেখানে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়নি। সেখানে কিন্তু আলাদা আলাদা ছিল, যে বোলার এতজন ছিল, ব্যাটসম্যান এতজন ছিল, তারপরে কিপার এতজন ছিল। কিপার থেকে আমরা কিপার নিতাম, বোলার থেকে আমরা বোলার নিতাম। এখানে কিন্তু টোটাল যাত্রী ছিল 9 জন, 9 জন থেকে 7 জন প্রথম গাড়িতে চলে গেছে। তাহলে অবশিষ্ট যে 2 জন ছিল সেই 2 জন থেকে 2 জনই কিন্তু দ্বিতীয় গাড়িতে যাবে। অথবা তুমি এভাবে চিন্তা করো, 9 জন থেকে 6 জন প্রথম গাড়িতে চলে গেছে, অবশিষ্ট 3 জনই কিন্তু দ্বিতীয় গাড়িতে যাবে। তাহলে এখানে তোমাকে 3C3 হিসাব করতে হবে। তাহলে এই প্রবলেমটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এই প্রবলেমটা যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই 4 মার্কের জন্য পরীক্ষা আসবে। ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং বুঝতে হবে তোমাকে যে তুমি আসলে কি করতে যাচ্ছ, কিভাবে তুমি প্রত্যেকটা অল্টারনেটিভ তৈরি করবা। তো তোমাদেরকে অবশ্যই এই প্রবলেমটা সলভ করতে হবে। 7 জন ব্যক্তির একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে? যেন কোনো গাড়ি যাত্রীবিহীন না থাকে। আমি কিন্তু আজকে পাঠের শুরুতেই বলেছিলাম এই ধরনের কন্ডিশন কিন্তু দেওয়া থাকতে পারে। যেমন ধরো টোটাল ব্যক্তি 7 জন, তাহলে একটিতে দুটো গাড়ি, একটাতে 7 জনের বেশি বসতে পারে না, আর একটাতে 4 জনের বেশি বসতে পারে না। এখন তুমি যদি 7 জন ব্যক্তি থেকে 7 জনকেই যদি প্রথম গাড়িতে পাঠিয়ে দাও, তাহলে তো দ্বিতীয় গাড়ি ফাঁকা, অর্থাৎ দ্বিতীয় গাড়িতে কোনো যাত্রী যেতে পারবে না। তো দ্বিতীয় গাড়িতে যদি কোনো যাত্রী না যায়, তাহলে তাকে হায়ার করার কী দরকার, তাকে ভাড়া নেওয়ার কী দরকার, তার পিছনে অর্থ ব্যয় করার কোনো মানে হয় না। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে যখন তোমার দুটো গাড়ি থাকবে, দুটো গাড়ি কিন্তু যাত্রী থাকতে হবে। এবার সেটা খালি মানে যাত্রী পরিপূর্ণ থাকুক অথবা কয়েকটা সিট ফাঁকা থাকুক, তাতে কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে কোনো গাড়ি কিন্তু যাত্রীবিহীন থাকতে পারবে না। তাহলে তোমাকে এভাবে মিলাতে হবে যে এখানে তুমি 6 জন দিবা, তাহলে এখানে 1 জন, এখানে তুমি 4 জন দিবে, তাহলে এখানে 3 জন, এখানে তুমি 5 জন দিবা, তাহলে এখানে 2 জন। এভাবে তোমাকে হিসাব করতে হবে। তুমি এখানে 7 জন, এখানে দ্বিতীয় গাড়িতে 0 জন, এভাবে কিন্তু পিছের ফটোতে পারবে না। এবার আসো, 10 জন শিক্ষার্থীর একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে? যেন কোনো গাড়ি যাত্রীবিহীন না থাকে। তাহলে দেখো এখানে প্রথম গাড়িতে 7 জনের বেশি বসতে পারে না, দ্বিতীয় গাড়িতে 4 জনের বেশি বসতে পারে না। তাহলে তুমি প্রথম গাড়িতে 7 জন দিবে, দ্বিতীয় গাড়িতে 3 জন, তারপর প্রথম গাড়িতে 6 জন, দ্বিতীয় গাড়িতে 4 জন, তারপরে প্রথম গাড়িতে 8 জন, দ্বিতীয় গাড়িতে 2 জন। সম্ভব নয়, কারণ প্রথম গাড়িতে 7 জনের বেশি বসতে পারে না। তাহলে এখানে দুটো অল্টারনেটিভ। ওকে, তুমি প্র্যাকটিস করবো। আমি যে প্রবলেমটা সলভ করছি তুমি আগে সেটা ভালোভাবে দেখবে, সেটা ভালোভাবে বিচার বিশ্লেষণ করবা, ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তারপরে তুমি এই দুটো প্রবলেম সলভ করো। মনে রাখবে এই 3টা প্রবলেম এখন এখানে, দুটো প্রবলেম হোমওয়ার্কের জন্য, একটা প্রবলেম আমি তোমাদেরকে সলভ করে দিয়েছি। 3টা প্রবলেমই কয়েকবার বোর্ড পরীক্ষায় আসছে। তো এখন আসো আমরা যে প্রবলেমটা সলভ করব, এটা রিসেন্টলি কুমিল্লা বোর্ডে আসছে। খুব আমার সালটা এই মুহূর্তে মনে করতে পারতেছি না। ছোট একটা প্রশ্ন কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং এই প্রশ্নটা কিন্তু তোমরা বাস্তব জীবনে কিন্তু এটা ফেস করো পরীক্ষার হলে। দেখো একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ তার প্রশ্নপত্রে প্রশ্ন আছে 12টা, তাকে সেখান থেকে 6টার উত্তর দিতে হবে। তবে শর্ত আছে, শর্ত হিসেবে প্রথম 5টা থেকে ঠিক 4টা প্রশ্ন বাছাই করতে হবে। শর্ত কি দেখো, টোটাল প্রশ্ন আছে 12টা, দিবে সে 6টা, তবে প্রথম 5টা থেকে তাকে 60টা দিতে হবে। তার মানে প্রথম 5টা থেকে সে যদি 4টা দেয়, তাহলে পরবর্তী যে 7টা আছে সেই 7টা থেকে তাকে দিতে হবে কটা? 2টা। তো আসলে ব্যাপার এই একবারে তুমি যদি মানে তুমি যদি অপশানগুলো বুঝতে পারো, অল্টারনেটিভগুলো বুঝতে পারো, যে আসলে কী কী অল্টারনেটিভ তৈরি হবে, কী কী অপশান আমার এখানে আসবে, আমি কী কী উপায়ে কাজ করতে পারবো। যে তোমার জন্য অনেকগুলো খাবার, অনেক ধরনের খাবার রান্না করে রাখছে হোটেলের ভিতরে, অনেক খাবার আছে। এখন তুমি কী খাইবে, তোমার
পকেটে যে টাকা আছে সেই টাকার সাথে কোনটা ম্যাচিং করে, মনে রাখো মিসম্যাচ কিন্তু হওয়া যাবে না। তো তোমার এখানে দেখো প্রশ্ন 12টা দিবা তুমি 6টা, তাহলে প্রথম 5টা থেকে 4টা। তো প্রথম 5টা থেকে যদি তুমি 4টা আনসার করতেই হয়, তাহলে পরবর্তী যে 7টা আছে সেই 7টা থেকে তুমি 2টা আনসার করবে। সিম্পল। আসো, বাছাই মানে হচ্ছে সমাবেশ। মোট প্রশ্ন 12টা, উত্তর দিতে হবে 6টার, প্রথম 5টা থেকে 4টা। তাহলে আসো অবশিষ্ট 7টা থেকে 2টা। তাহলে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে প্রাপ্ত সমাবেশ এনসিআর আমরা জানি, এনসিআর এর সূত্র হচ্ছে এটা। তাহলে প্রথম 5টা থেকে 4টি প্রশ্ন বাছাই করা যায় 5C4, 5টা থেকে 4টা। এবার অবশিষ্ট 7টা থেকে 2টি প্রশ্ন বাছাই করা যায় 7C2, 2টাকে গুণ করে দাও, যা হবে তাই অ্যান্সার। একদম সহজ। তুমি ভাবো তো এই প্রশ্নটা কি 4 মার্কের জন্য মানায়? রাজমহল হোটেলে একটা পরোটা কিনছে 2 টাকা দিয়ে, সম্ভব? ভাবা যায়? নিশ্চয়ই বড় ধরনের কোনো অফার আছে। তাহলে প্রশ্নগুলো বাছাই করতে পারবে সে 105 উপায়। এত সহজ প্রশ্ন 4 মার্কের জন্য। তো আসি পর আমরা একটু দেখি জিনিসটা। দেখো টোটাল প্রশ্ন আছে 12টা, এই প্রথম 5টা থেকে তাকে 4টা আনসার করতে হবে। তো প্রথম 5টা থেকে 4টা দিলে এটা কীভাবে লেখে 5C4। এবার অবশিষ্ট আছে কটা? 7টা। এই 7টা থেকে সে 2টো আনসার করবে, তাহলে এটাকে লেখে 7C2। ওকে, তো তোমাদেরকে এই প্রশ্নটা সলভ করতে হবে। এক ব্যক্তির 12 জন বন্ধু আছে, তাদের মধ্যে 8 জন আত্মীয়। তো তোমাদেরও কিন্তু এরকম আছে, যেমন তোমার খালাতো ভাই, তোমার চাচাতো ভাই, ফুফাতো ভাই, অথবা তোমাদের চাচাতো বোন, ফুফাতো বোন তোমাদের বন্ধু। কারণ দেখা গেছে যে সেগুলো হয়তো তার বয়স আর তোমার বয়স প্রায় কাছাকাছি। তো কাছাকাছি বয়সের যেমন চাচাতো ভাই, বাড়ির ভিতরে চাচাতো ভাই আছে, জ্যাঠাতো ভাই আছে, যখন একজন একজনের বন্ধু দেখা গেছে যে বয়স সেম, তারা একই ক্লাসে পড়ে, তারা দেখা গেছে যে ভালো বন্ধু হয়ে যায়। তার মানে এই বন্ধুটা তোমার আত্মীয়। তার মানে একজন ব্যক্তির 12 জন বন্ধু আছে, এই 12 জন বন্ধুর মধ্যে 8 জনই হয়েছে তার আত্মীয়। 12 জন বন্ধুর ভিতরে 8 জনই তার আত্মীয়। এখন তিনি কত প্রকারের 7 জন বন্ধুকে দাওয়াত করতে পারেন, যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবেন। তাহলে তোমরা ভালো করে খেয়াল করো, টোটাল তার বন্ধু হয়েছে 8 জন। এই 8 জনের মধ্যে তার বন্ধু হয়েছে টোটাল 12 জন। 12 জনের মধ্যে 8 জন হয়েছে আত্মীয়। তার 12 জন বন্ধুর মধ্যে 8 জন হয়েছে আত্মীয়। এখন তিনি 7 জনকে দাওয়াত করবেন। এই 7 জনের মধ্যে 5 জন কিন্তু আত্মীয় হইতে হবে, 5 জন কিন্তু আত্মীয় হইতে হবে। তাহলে বাকি 2 জন হবে কি অন্য বন্ধু। অর্থাৎ টোটাল 12 জনের ভিতরে 8 জন আত্মীয়, তাহলে 4 জন হচ্ছে অনাত্মীয়। মানে তারা হয়তো খেলার সাথে বা ক্লাসমেট অথবা স্কুলে তাদের সাথে পরিচয়, বা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সাথে পরিচয়, এইভাবে হয়তো বা কাজের সুবাদে তাদের সাথে পরিচয়। তাহলে 8 জন হলো আত্মীয়, তাদের সাথে রক্ত সম্পর্কিত, আর বাকি 4 জন হচ্ছে অন্যান্য। এই যে সেই 7 জনকে দাওয়াত দিবে, সেই 7 জনের মধ্যে 5 জন আত্মীয় থাকবে, তাহলে বাকি 2 জন হবে রক্তের সম্পর্কবিহীন। তো আসো আমরা এটা কীভাবে করবে দেখি। তাও এটা একবারে সহজ। তোমাকে দেখতে হবো যে টোটাল 12 দাওয়াত দিবা 7 জনকে, আত্মীয় 8 জন, অন্যান্য 4 জন। তো এবার আসো, আত্মীয় থাকবে 5 জন, তাহলে 8 জন 5 আত্মীয় থেকে কয়জন? 5 জন, তাহলে 8C5। আর অন্যান্য ছিল কয়জন? 4 জন, 4 জন থেকে 2 জন, তাহলে 4C2। দুটাকে গুণ করে দিবা। ওকে, এখন আমরা যে প্রবলেমটা সলভ করবো। আসলে একজন ব্যক্তি 6 জন বন্ধু আছে, সে কত প্রকার এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে? তো একজন ব্যক্তি 6 জন বন্ধু আছে, সে কত প্রকার এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে? তো এটা তো সহজ জিনিস, এক বা একাধিক। তার মানে সে চাইলে 6 জনকে 6 দিন দাওয়াত দিতে পারে, সে চাইলে 2 জন করে দাওয়াত দিতে পারে, সে চাইলে একদিন 5 জনকে, আরেকদিন একজনকে দাওয়াত দিতে পারে, সে চাইলে 3 জন 2 জন করে দাওয়াত দিতে পারে, সে চাইলে একদিন 4 জন, আরেকদিন একজনকে দাওয়াত দিতে পারে। তো যেহেতু এখানে কিন্তু প্রশ্নের ভিতরে স্পষ্ট করে দিয়েছে এক বা একাধিক বন্ধুকে। আসো, বন্ধুর সংখ্যা 6 জন। দেখো এই জন 6 জন বন্ধু, এই 1 পারসন এট এ টাইম, সে চাইলে একজন করে দাওয়াত দিতে পারে। দেখো সে একজন করে দিবে, সে একজন করে দাওয়াত দিতে পারে। সে চাইলে 2 জন করে দিতে পারে। দেখো সে 2 জনকে দাওয়াত দিল, সে 2 জনকে দাওয়াত দিল, সে 2 জনকে দাওয়াত দিল। ঠিক একইভাবে সে চাইলে 3 পারসন এট এ টাইম, 3 জন করে দিতে পারে। সে চাইলে 4 পারসন 4টা আর 2টা, তো অথবা 4টা একটা। এবার সে চাইলে 5 জন, 5টা আর একটা, এরপরে 6 জনকে সে চাইলে একসাথে দিতে পারে। তো আসো আমরা করি এটা। দেখো এক ব্যক্তি 6 জন বন্ধু আছে, কত প্রকার? তাহলে বন্ধুর সংখ্যা 6 জন। দেখো তিনি একজনকে অথবা 2 জনকে অথবা 3 জনকে অথবা 4 জনকে অথবা 5 জনকে অথবা 6 জনকে একসঙ্গে নিমন্ত্রণ করতে পারেন। তাহলে তিনি 6 বন্ধুর একজনকে, তাহলে যদি 6 জন থেকে যদি একজন করে দেয়, তাহলে 6 জন থেকে একজনকে 61। টোটাল কিন্তু 63। আমি কিন্তু আগেই বলে দিয়েছি টোটাল হচ্ছে 63 প্রকার। আসো কীভাবে করবো আমরা। দেখো 6 জন বন্ধুর একজনকে নিমন্ত্রণ করতে পারেন 61,
তাহলে 6 উপায় 6 জন বন্ধুর 2 জনকে 62, যদি 2 জন করে হয়, যদি 3 জন করে হয় 63, যদি 4 জন করে হয় 64, যদি 5 জন করে হয় 65, যদি 6 জনকে একসাথে হয় তাহলে এক উপায়ে মাত্র। এবার সবগুলা যোগ করে দাও, দেখবা যোগ করলে আমরা কত পাবো, যোগ করলে হবে 63 উপায়। তাহলে দেখো এই যে ব্যক্তি 6 জন বন্ধু, সে 63 উপায়ে এদেরকে দাওয়াত দিতে পারে। সে চাইলে একজনকে দাওয়াত দিতে পারে, সে চাইলে 2 জনকে দিতে পারে, সে চাইলে 3 জনকে দিতে পারে, সে চাইলে 4 জনকে, 5 জনকে, 6 জনকে একসাথে দিতে পারে। তো 6 জন থেকে একজন হলো 61, 6 জন থেকে 2 জন 62, 6 জন থেকে 3 জন 63, 6 জন থেকে 4 জন 64, 6 জন থেকে 5 জন 65, 6 জন থেকে 6 জন 67, সব যোগ করে দিবা। এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, প্রত্যেকটা ঘটনা এখানে আলাদা আলাদা, এই কারণে এখানে যোগ হচ্ছে। আর যখন ডিপেন্ডেবল হবে তো আমরা আসলে গুণ যোগ এই বিষয়গুলা তোমরা আরও প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে। তাহলে সবগুলো যোগ করলে মোট 63 উপায় তিনি নির্বাচন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। প্রত্যেকটা প্রবলেম ভালোভাবে সলভ করবা। আমি যে প্রবলেমটা করাইছি, যে প্রবলেমটা আমি সলভ করে দিয়েছি, সেটা তুমি আগে ভালোভাবে প্র্যাকটিস করবা। সেটা যদি তুমি ভালোভাবে করতে পারো, সেটা যদি তুমি সাবলীলভাবে করতে পারো, তাহলে আমি যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। এই হোমওয়ার্কগুলো যদি তুমি করতে পারো, তাহলে তুমি বুঝে যাবে যে তুমি পরীক্ষায় কম্বিনেশনে ভালো করবা।